হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে চান দেশের বাইরে এবং আপনার ফেইথটাকে মেনটেন করতে চান পাশাপাশি, তো আপনার জন্য কয়েকটা দেশ আছে পৃথিবীতে, যেমন মিডল ইস্ট ওয়ান অফ দ্যাম, যেখানে হচ্ছে আপনি আপনার ফেইথটাকে মেনটেন করতে পারবেন, পাশাপাশি আপনি ফ্যামিলি নিয়ে অনেক ভালো স্যালারি নিয়ে চলতে পারবেন। বাংলাদেশের বা গ্লোবাল মার্কেট থেকে যারাই মিডল ইস্টে বা গ্লোবালি জব নিয়ে মুভ করতে চায়, তারা কি করে, তারা হচ্ছে র্যান্ডম জবে অ্যাপ্লাই করা শুরু করে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রেডিও স্টার শো ফ্রাইডে ইভিনিং এ। আপনাদের সঙ্গে আছি আমি আরজু অভ্র। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। QFM বাংলা 95.3 এর সাপ্তাহিক বিশেষ আয়োজনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে। আমাদের সঙ্গে আছেন এমডি জিয়াউল কাদের। বিশ্বব্যাপী তিনি একজন প্রফেশনাল কোচ, জব সার্চ স্ট্র্যাটেজি কোচ, পাশাপাশি তিনি একজন কর্পোরেট প্রফেশনাল, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করছেন। আজকের এই ইন্টারভিউতে আমরা কভার করতে যাচ্ছি দেশে থেকেও কিভাবে বিদেশে চাকরি পাবেন, দেশের বাইরে বসেও কিভাবে গ্লোবালি চাকরি আপনি খুঁজে পাবেন, এবং ইন্টারন্যাশনাল জবগুলোর যে ইন্টারভিউ হয় সেগুলোতে কি কি প্রশ্ন থাকে, এবং একটা প্রফেশনাল রিজিউমি আপনি কিভাবে বানাবেন। আজকে আমরা শুনবো সে সকল গল্প। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাকে ওয়েলকাম করছি রেডিও স্টার শোতে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি রিয়েলি হ্যাপি যে আপনাদের এই প্ল্যাটফর্মটাতে কিছু বলার আমাকে সুযোগ দিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে কাতারে আছি আলহামদুলিল্লাহ, এবং মূলত যারা গ্লোবাল প্রফেশনাল দেশে এবং দেশের বাইরে হাই পেইড জবগুলাতে নিজেকে দেখতে চাচ্ছেন, অথবা দেশের বাইরে থেকে মিডল ইস্টে জব নিয়ে আসতে যাচ্ছেন, তাদেরকে মূলত আমি কোচ করাই। আমার ক্লায়েন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ। দেশের বাইরে বাংলাদেশের রেডিও, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এই বিষয়টা আসলে অসাধারণ, কারণ বাংলাদেশের যেই সাউন্ড, বাংলাদেশের যেই কথাগুলা আমরা সবসময় নিজেদের মধ্যে রাখি, তো আমি যখন ড্রাইভ করি, তখন আমি যখন টিউন করি এই ধরনের একটা চ্যানেল যেখানে আমি আমার বাংলাদেশের গান এবং বাংলাদেশের মানুষের কথা শুনি, আমার কাছে খুবই ভালো লাগে। আই এম রিয়েলি প্রাউড অফ ইট, অনেস্টলি স্পিকিং। দেশে থেকে অনেকেই দেশের বাইরে জব করার যে স্বপ্ন দেখেন, আমি যতটুকু জানি যে আপনিও ঠিক সেম ভাবে দেশ থেকে জব নিয়ে তারপর এই কাতারে এসেছেন। আপনার সেই গল্পটা শুনতে চাই। ধন্যবাদ। আমি দেশে থেকে জব নিয়ে কাতারে আসছি আলহামদুলিল্লাহ। সো ইনিশিয়ালি আমিও সবার মধ্যে চিন্তা করতাম যে আসলে দেশের বাইরে ভিসা কিনে যেতে হয় বা এডুকেশন ভিসায় যেতে হয়। তো আমি যেহেতু পড়াশোনা করছি, BBMBA করছি বাংলাদেশ থেকে, আমার রেজাল্ট অনেক অনেক ভালো ছিল, প্লাস আমার যে জব এক্সপিরিয়েন্স ছিল এগুলা আমি মোটামুটি প্রফেশনাল, আমার জব এক্সপিরিয়েন্স ছিল গ্লোবাল মার্কেটে। সো আমি চিন্তা করলাম যে আমি জব নিয়ে যাব, যদি দেশের বাইরে যেতে চাই আমি জব নিয়ে যাব। সো আমি গ্লোবালি জবগুলা সার্চ করা শুরু করলাম। সার্চ করার পরে আমি দেখলাম যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট। সো আমি অ্যানালাইসিস করার পরে দেখলাম যে আমি ম্যাক্সিমাম জায়গাতে ফেলড হচ্ছে, রিজেক্ট হচ্ছে। তো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম কেন আমি রিজেক্ট হচ্ছে, রিজনটা কি। রিজনটা কি, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আমি ম্যাক্সিমাম জায়গায় কয়েকটা বিষয় মানে অ্যানালাইসিস করছি। সেটা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে চান দেশের বাইরে এবং আপনার ফেইথটাকে মেনটেন করতে চান পাশাপাশি, তো আপনার জন্য কয়েকটা দেশ আছে পৃথিবীতে, যেমন মিডল ইস্ট ওয়ান অফ দ্যাম, যেখানে হচ্ছে আপনি আপনার ফেইথটাকে মেনটেন করতে পারবেন, পাশাপাশি আপনি ফ্যামিলি নিয়ে অনেক ভালো স্যালারি নিয়ে চলতে পারবেন। তো সে কারণে আমি মিডল ইস্টটা চুজ করি। এর আগে আমি অনেকগুলো দেশে অ্যাপ্লাই করছি, সবগুলোতেই হচ্ছে কি রিজেক্ট হচ্ছিলাম। দেন আমি রিচ আউট করি হচ্ছে কি HR-দেরকে ডিরেক্টলি, কারণ আপনি জানেন গ্লোবাল জবে আপনি HR-দেরকে রিচ আউট করতে পারেন। সো HR আমাকে বলছে যে তোমার এক্সপিরিয়েন্স সব ঠিক আছে, বাট ইউরোপ বা US কান্ট্রিগুলোতে আপনি যদি জব নিয়ে যেতে চান আপনাকে ওয়ার্ক পারমিট থাকতে হবে এখানে। সো যেখানে মিডল ইস্টে আপনি জব পাওয়ার পরে ওরা আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে, ঠিক আছে। সো এটা কমপ্লিটলি আলাদা। সো দেন আমি যেহেতু আমার এটা ফেথ অ্যালাইন্ড, এটার সাথে আমি মিডল ইস্টটাকে চুজ করি। অ্যান্ড দেন অ্যাপ্লাই করার পরে অনেকগুলো জায়গাতে আমার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি আছে এটার উপরে, যেখানে হচ্ছে আমি প্রত্যেকটা কাজ কিভাবে করছি এবং ফ্রেমওয়ার্কটা দ্বারা করেছি, এবং আমার টার্গেট ছিল যে 3 মান্থের মধ্যে আমাকে জব পাইতেই হবে এনিওয়ে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমি সিকিউর করছি। আমার প্রথম জব ছিল হচ্ছে কাতারের একটা ফুড ডেলিভারি কোম্পানিতে। ওইটা আর্লি স্টেজে ছিল তখন। তো এর একটা স্ট্র্যাটেজি পার্ট ছিল যে আমি
মানে টপ টায়ার কোম্পানিজগুলোতে যদি আমি অ্যাপ্লাই করি তখন হয়তো বা আমাকে চুজ নাও করতে পারে। কিন্তু আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা ফুড ডেলিভারি এক্সপিরিয়েন্স আছে, তো আমি ফুড ডেলিভারির এখানে যে কোম্পানিগুলো আছে ওর মধ্যে স্টার্ট আপ যারা আমাদের মতো এক্সপিরিয়েন্স লোকজন খুঁজতেছে তাদেরকে আমি হিট করছি। তো আলহামদুলিল্লাহ আমি পাই গেছি জব, অ্যান্ড দেন কাতারে চলে আসি প্রথম জবটা নিয়ে। এর পরবর্তীতে আমি বর্তমানে যেখানে কাজ করতেছি সেটা AI প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। এটা আমার সেকেন্ড জব। সো ফার আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে এখানে থাকি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো। এবং সেই সাথে দেশের বাইরে অনেক মেধাবী মানুষ থাকা সত্ত্বেও তারা গ্লোবাল জব মার্কেটে নিজেদের জায়গা তৈরি করার সঠিক যে পথ সেটা আসলে খুঁজে পান না। তো আপনার মতে সেই পথটি খুঁজে পাওয়ার উপায় কি কি হতে পারে? গ্লোবাল মার্কেটে একটা সমস্যা হচ্ছে আপনি গ্লোবাল জবসগুলো ছড়াছিটে আছে। তো আমি শুধুমাত্র লিঙ্কডইনকেই চুজ করছিলাম, কারণ লিঙ্কডইন একটা সুবিধা হচ্ছে আপনি একটা কোম্পানি সম্পর্কে জানতে পারেন, পাশাপাশি ওই কোম্পানির এমপ্লয়িজ কি, কোম্পানির হেলথ কি, আপনি কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারেন ইজিলি আর কি। তো আপনি একটা জব সার্কুলার যদি ফেকও হয় সেটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারেন, ট্র্যাক করতে পারেন। সো দুইটা জিনিসে আমি ফোকাস করছি, একটা হচ্ছে লিঙ্কডইন আর একটা হচ্ছে একটা প্রফেশনাল রেজিউমে। সো বাংলাদেশের বা গ্লোবাল মার্কেট থেকে যারাই মিডল ইস্টে বা গ্লোবালি জব নিয়ে মুভ করতে চায়, ঠিক আছে, তারা কি করে, তারা হচ্ছে র্যান্ডম জবে অ্যাপ্লাই করা শুরু করে দেয়, যে কোনো একটা জবে লেগে গেলে হয়ে গেল বিষয়টা এরকম। সো একটা হলেই হলো। তো আমি যেটা করছিলাম, আমি সেম মিস্টেকটা করার পরে আমি আমার মিস্টেকগুলো ফাইন্ড আউট করার পরে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একটা মানুষ আমাকে কেন হায়ার করবে, কারণ আমি তো দেশের বাইরে জব নিয়ে যাব, তো ওই কোম্পানিতে আমাকে কেন সে হায়ার করবে, আর আমি যদি কাউকে হায়ার করি আমি কেন তাকে হায়ার করবো? একটাই রিজন, সেটা হচ্ছে আমি যে কাজটা করতে আমার 2 মাস সময় লাগে, আমি একটা লোককে হায়ার করব, সে আমাকে এই কাজটা 1 সপ্তাহের মধ্যে করে দিবে। তবে আমি যে কাজটা করতে পারি, আমার বর্তমানে যেই সাপ্লাই আছে এই লোকটা ওই পরিমাণ প্রফেশনাল না। আমি যদি প্রফেশনাল লোক হায়ার করতে চাই তাহলে আমাকে অনেক টাকা পে করতে হবে। তো আমি কম টাকা দিয়ে আমি যদি গ্লোবাল মার্কেট থেকে আনতে পারি বা প্রফেশনাল হাই কোয়ালিটি লোক আনতে পারি তাহলে আমার জন্য বেটার। তাহলে মূল বিষয়টা হচ্ছে আপনার স্পেশালিটিটা, আপনার যে স্কিল সেটটা। ফর এক্সাম্পল আপনি একজন রেডিও জকি, ওকে, তো বাংলাদেশে আপনি রেডিও জকি হিসেবে কাজ করছেন, বাংলাদেশ থেকে এখানে এসে আপনি অ্যাকাউন্টিং এর জন্য অ্যাপ্লাই করলেন ফর এক্সাম্পল, আপনাকে কেউই চুজ করবে না, বিকজ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই অ্যাকাউন্টিং এর জন্য। আর আপনি যদি বাংলাদেশের রেডিও জকি হিসেবে বা ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, এখানে আপনি যদি রেডিও জকির জন্য বা ভয়েস ওভার আর্টিস্টের জন্য বাংলাদেশ থেকে বসে অ্যাপ্লাই করেন, এই লোকগুলো আপনাকে নিয়ে আসবে। কারণ কি, তাদের একজন বাংলাদেশি স্পিকিং, বাংলা স্পিকিং রেডিও জকি দরকার, ঠিক আছে। আপনার জন্য ভিসা ম্যানেজ করা তাদের দায়িত্ব, আপনার জন্য আপনাকে নেগোসিয়েশন করে প্লেন ফেয়ার দিয়ে সবকিছু দিয়ে নিয়ে আসবে। যে প্রয়োজন অনুযায়ী যেহেতু আমাদের প্রয়োজন বা আমাদের চুজ করছে সেটা তো আমাদের, হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনাকে বের করতে হবে বাংলাদেশ থেকে বসে যেই রেডিও চ্যানেলগুলো আছে এখানে সবগুলো লিস্ট আউট করতে হবে। তো আমি যেটা করছিলাম গ্লোবালি, যেহেতু আমি ফুড টেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ফুড টেকের যতগুলো কোম্পানি ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড 300 ফুড টেক কোম্পানিকে আমি লিস্ট আউট করে ফেলছিলাম। অ্যান্ড দেন সবাইকে রিচ আউট করা শুরু করছে। সবাইকে রিচ আউট করা শুরু করার পরে দেন এর মধ্যে থেকে একজন তো আপনাকে রেসপন্স করবেই, স্বাভাবিক। এর পাশাপাশি হচ্ছে আপনি আসলে আপনার যখন কাউকে নক করবেন, আপনার তো অবশ্যই রেজিউমি এবং লিঙ্কডইন প্রোফাইলটা দরকার, কারণ সে আপনি নক করার পরে তো আপনার প্রোফাইলে যাবে। আর লিঙ্কডইন একটা সুবিধা হচ্ছে আপনি কোম্পানির সিইও কে খুঁজে বের করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে ভালো সুযোগ, সহজ। হ্যাঁ, তো ওকে যখন আপনি নক করবেন সে আপনার প্রোফাইলটা দেখবে। তো আপনার প্রোফাইলটাকে আপনাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যাতে উনি দেখে বুঝতে পারে যে না, ও আমার জন্য পটেনশিয়াল। এটা একটা মানুষের সিভি, এটা একটা আপনার গ্লোবাল ল্যান্ডিং পেজ আমি বলি আর কি। এটা আপনার আসলে সিভির চাইতে বেশি কিছু। এটা ল্যান্ডিং পেজ এই জন্য কারণ হচ্ছে আপনাকে জানার জন্য এইটা সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে, সো আপনি যদি একজন প্রফেশনাল হন, যারা এই ভিডিওসটা দেখবেন তারা ইউটিউবে গিয়ে, আমার ভিডিওস আছে অনেকগুলো এটার উপরে, আমি ফ্রি ভিডিওস করে রাখছি, আপনারা দেখে নেবেন কিভাবে আপনাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হয়। কারণ আপনি বিজনেস করেন বা জব করেন, আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি যাকে রিচ আউট করবেন, যেহেতু আমরা জব নিয়ে কথা বলতেছি, স্যার সিইওকে রিচ আউট করলেন, তো উনি আপনার প্রোফাইলে আসবে, আপনার প্রোফাইলে এসে আপনার এক্সপেরিয়েন্সটা দেখবে। ওকে, তো অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যেহেতু কেরিয়ারের শুরু থেকে মিড পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের জব করতে হয়,
আমরা আমাদের স্টোরিটা প্রপার হইতে বলতে পারি না আমাদের প্রোফাইলে। তো লিঙ্কডইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু আপনাকে সে আপনার জন্য সময় ব্যয় করবে 1 থেকে 2 মিনিট আপনার প্রোফাইলটা দেখবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে সে যে জিনিসটা খুঁজতেছে সেই জিনিসটা যাতে ওখানে পায়। তো সেজন্য আপনার প্রথমে আপনার কাভারটার মধ্যে আপনি আপনার সম্পর্কে বলবেন 1 লাইনে, আপনার হেডলাইনটা ওখানে আপনি 1 লাইনে বলে দিবেন যে আপনি আসলে কি করেন, মানে প্রথমেই চোখে পড়ে। এটার জন্য আমার কিছু টেকনিকও আছে, আপনি ভিডিওতে বিস্তারিত পাবেন, তবে আমি বলে দিচ্ছি যাতে এই ভিডিওটা দেখে বা এই কথাগুলো শুনে কারো জেনুইনলি উপকার হয়। কাভারে আপনি যে জিনিসটা মেনটেন করবেন, আপনার সাথে সে কিভাবে যোগাযোগ করবে। 2 নম্বর হচ্ছে আপনি আসলে কিসের উপর স্পেশালিস্ট। এক ভাষায় আপনি যদি রেডিও জকি হন, আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হন, অথবা আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট স্পেশালিস্ট হন, আপনি যদি একজন এআই স্পেশালিস্ট হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি এটা বলবেন আপনার কাভারের মধ্যে, কারণ সে প্রথমে ঢুকে আপনার কাভারটা দেখবে। সেকেন্ড হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কারণ দেখেন আমি একজন প্রজেক্ট ম্যানেজার, ফর এক্সাম্পল আমি পৃথিবীতে 40 ধরনের প্রজেক্ট ম্যানেজার আছে। এখন আপনি কি টাইপের প্রজেক্ট ম্যানেজার? আমি একজন প্রজেক্ট ম্যানেজার, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন? আপনি কি ইঞ্জিনিয়ারিং সাইডে প্রজেক্ট ম্যানেজার, নাকি হচ্ছে কি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট ম্যানেজার, নাকি হচ্ছে একটা রিয়েল এস্টেট ফার্মের প্রজেক্ট ম্যানেজার? সো আপনাকে ওই জিনিসটা ডিফাইন করতে হবে, যাতে এই লোকটা আপনার প্রোফাইলে ঢোকার সাথে সাথে উইদিন এ সেকেন্ড আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে জানতে পারে। এবার আপনার হেডলাইনের মধ্যে আপনি আপনার যে কাজটা আপনি করছেন, ফর এক্সাম্পল আপনি একজন প্রজেক্ট ম্যানেজার। এখন আপনিও প্রজেক্ট ম্যানেজার, আমিও প্রজেক্ট ম্যানেজার। আপনি হচ্ছেন কি 1 লাখ টাকা প্রজেক্টে কাজ করছেন, আমি $1 বিলিয়ন প্রজেক্টে কাজ করছি। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি মেনশন করি $1 বিলিয়ন প্রজেক্টে আমি 10 বছর কাজ করছি, তখন কিন্তু আমার ভ্যালুটা অটোমেটিক বুঝতে পারবে যে এই লোকটার এক্সপিরিয়েন্সটা কতটুকু। ওই জিনিসটা আপনি আপনার হেডলাইনে বলবেন। তাহলে আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার ভ্যালুটা কি, আপনি আসলে কি ভ্যালুটা আনছেন, কি ভ্যালুটা অ্যাড করছেন, কি রেজাল্টটা এখানে আনছেন, এবং কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এটা বলবেন হচ্ছে আপনার হেডলাইনে। আর অ্যাবাউট সেকশনে আপনি আপনার স্টোরিটা বলবেন, আপনার লাইফের আজকে পর্যন্ত আসার জন্য। সো ফর এক্সাম্পল আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন 2016 সালে, 2016 সাল থেকে আপনি আজকে 2026 সাল পর্যন্ত 10 বছরে আপনি কি করছেন, কত জায়গায় কি শিখছেন, এবং আপনি এই জায়গায় আসার জন্য আপনাকে কি করতে হয়েছে, এই জিনিসগুলো সবগুলো এখানে বলবেন স্টোরি আকারে। এক্সপেরিয়েন্স না, আপনার অ্যাবাউট সেকশন, কারণ অ্যাবাউটটা হচ্ছে অ্যাবাউট ইউ, এবং ইটস কমপ্লিটলি ইউনিক। এভরি সিঙ্গেল পারসন ইন দিস ওয়ার্ল্ড আর ইউনিক। ওকে, সো ইট শুড নট বি লাইক আপনি ChatGPT থেকে কপি করে জিনিসটা বসাইছেন। ওকে, আপনারা সবাই এই জিনিসটা খুব ভালো মতো শুনেন। আমরা ChatGPT থেকে আমরা সবসময় মনে করি যে ChatGPT আমাকে একটা জিনিস দিল, আমি জাস্ট কপি করে বসাই দিলাম। আপনি আপনার নিজের প্রোফাইলের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে আপনার নিজের স্টোরিটা যদি লিখতে না পারেন, তাহলে আপনার চাকরি করার দরকার নেই, গ্লোবাল মার্কেটে চাকরি আশা করার দরকার নেই। ইউ আর অ্যাকচুয়ালি ওয়েস্টিং ইউর টাইম কমপ্লিটলি। 2 নম্বর হচ্ছে আপনি আপনার স্টোরিটা লেখেন, ChatGPT আপনি অবশ্যই ইউজ করবেন টু রিফাইন ইউর অ্যাবাউট সেকশন, টু অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য এরর্স। আপনার যদি কোনো ভুল থাকে আপনার অ্যাবাউট সেকশনে, আপনি আপনার এই অ্যাবাউট সেকশনটা ফিক্স করবেন। ওকে, ফিক্স করে ওখানে দিবেন। কিভাবে ফিক্স করবেন? আপনি ওকে বলবেন যে আমি আমার যে অ্যাবাউট সেকশনটা লিখছি, ChatGPT-কে বলবেন এই জিনিসটাকে তুমি প্রুফরিড করো, ফাইন্ড দ্য গ্রামার মিস্টেক্স অ্যান্ড ডোন্ট ব্রিং সামথিং নিউ। এবং ওকে বলবেন যে এটাকে এমনভাবে ফরম্যাট করো যাতে হচ্ছে কি মানুষ এটা মোবাইল থেকে দেখে পড়ে যাতে কমফোর্ট ফিল করে, যাতে রিডেবিলিটি ইনক্রিজ করে। ওকে, এবং নিচে একটা কল টু অ্যাকশন দিবেন। ফর এক্সাম্পল আমি একজন টেকনোলজি এক্সপার্ট। ওকে, সো একজন সিইও হচ্ছে কি আমার অ্যাবাউট সেকশনটা পড়তেছে, তো সে পড়ে নিচে তাকে এমন একটা ওয়ার্ড বলবেন যেটা কারণে সে আপনার সাথে কথা বলবে। আপনি বলবেন যে ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান উইথ 10 years অফ এক্সপিরিয়েন্স, যে আপনার কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে আপনি আমাকে ডিএম করেন, আমার সাথে কথা বলেন। ওকে, সো এটা কেন? কারণ হচ্ছে কি একটা মানুষকে আমরা if we want, we can actually trigger him, you can actually control his mindset. Okay, সো আপনি জাস্ট এই জিনিসটা দিবেন হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনে। আর এক্সপিরিয়েন্সে আমরা সবসময় রেজিউমে থেকে কপি করে বসা দিই। এক্সপিরিয়েন্সে আপনি কপি করে বসাবেন না কোনো কিছু। এক্সপিরিয়েন্সে হচ্ছে ফর এক্সাম্পল আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করি, এখানে AI প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করি। তো আপনি যদি আমার নাম হচ্ছে MD জিয়াউল কাদের, আপনি এটা দিয়ে লিঙ্কডইনে যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন। যাওয়ার পরে আপনি আমার এক্সপিরিয়েন্স সেকশনে দেখবেন আমি একটা স্টোরি লিখছি। স্টোরিটা হচ্ছে whom I am reporting, ফার্স্ট অফ অল কী নিয়ে আমি কাজ করি, আমার প্রোডাক্টগুলো কী কী, এবং কী টাইপের টেকনোলজি নিয়ে আমরা কাজ করি, এবং আমাদের প্রসেসটা কী,
আমি কিন্তু এখানে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করতেছি না, আই এম নট লেটিং ইউ টু গিভ দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন, বাট কিভাবে আপনি কাজ করেন, আপনার প্রসেসটা কি, এটা যখন আপনি বলবেন তখন কিন্তু ওই লোকটা বুঝতে পারবে যে আপনি আসলে জেনুইনলি কাজ করেন, আপনি অফিসে বসে টাইম নষ্ট করেন না। ঠিক আছে, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে, আপনাকে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায়, ধরেন ফর এক্সাম্পল আমি একজন এআই প্রোডাক্ট ম্যানেজার, আমি রিপোর্ট করি চিফ টেকনোলজি অফিসার বা চিফ ডিজিটাল অফিসারকে। ওকে, এখন চিফ ডিজিটাল অফিসার আমার এই প্রোফাইলটা যখন পড়বে অন্য কোনো চিফ ডিজিটাল অফিসার, আমি চাই সে আমার সাথে কথা বলুক, তাহলে আমি কি বলবো, তুমি যদি তোমার কোনো ইউজ কেস নিয়ে if you are thinking about someone like me and want to discuss about your use cases, okay, talk to me. তো আমি তখন তাকে একটা কল টু অ্যাকশন দিব, এমন না যে আমি জাস্ট এই জিনিসটাকে দিয়ে হচ্ছে কি ওয়েস্ট করবো। সো স্টোরি, আমি তাহলে কি হচ্ছে, আমি কি টাইপে কাজ করি, কিভাবে প্রসেস, আমার কোন প্রসেসে আমরা কাজ করি, কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, এবং নিচে একটা কল টু অ্যাকশন। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স সেকশনে, এবং আমার এক্সপিরিয়েন্স সেকশনটা একটা স্টোরি থাকতে হবে। আমি শুরু করছি টিচিং প্রফেশন দিয়ে, এরপর আমি এআই নিয়ে কাজ করতেছি, বিষয়টা হচ্ছে এটা না। ঠিক আছে, তো আমি যদি কোনো আমার আর্লি স্টেজে, আর্লি ক্যারিয়ারে আমি ধরেন এমন একটা জব করতেছি যেটা আমার বর্তমান ক্যারিয়ারের সাথে অ্যাটাচ না, এটা আপনি রিমুভ করে দেন। কারণ কি, আমরা যেটা করি, আমরা গ্র্যাজুয়েশন করার পরে আমাদের যেহেতু চাকরিটা লাগবে, আমরা অনেক ধরনের কাজ করি, বাট দ্যাট ইজ নট মাই এন্ড ক্যারিয়ার, রাইট? আমার ক্যারিয়ারটা হচ্ছে বর্তমানে আমি যে কাজটা করতেছি, এবং আই এম ওয়ার্কিং ফর লং টাইম, লাইক 5-10 ইয়ার্স। এটা থেকে আমি আমার একটা ক্যারিয়ার ক্যাপিটাল তৈরি করতে পারি। ক্যারিয়ার ক্যাপিটাল মিনস আমি একটা ইন্ডাস্ট্রিতে 10 বছর বা 5 বছর কাজ করছি, এটা কিন্তু আমার জন্য একটা অ্যাসেট, এটা একটা ক্যাপিটাল। এই ক্যারিয়ার ক্যাপিটালটা আমি প্রপার ওয়েতে তখনই ইউটিলাইজ করতে পারবো ইফ আই ক্যান ফ্রেম ইট, ইফ আই ক্যান বিল্ড এ স্টোরি। ওকে, দেন সামওয়ান তার বিজনেসে আমাকে হায়ার করার জন্য পাগল হয়ে যাবে। দিস ইজ হাউ ইউ উইল ক্রিয়েট ইউর ক্যারিয়ার ক্যাপিটাল, অ্যান্ড পিপল উইল ফিল দ্য ভ্যালিউ টু টক উইথ ইউ। মনে করবে যে না, এই লোকটার সাথে কথা বললে আমার এই লোকটা যদি আমি হায়ার করতে পারি আমার টিমের জন্য, বিশেষ করে আপনি তো আসলে যারা ডিপার্টমেন্ট হেড তাদেরকে আপনি নক করবেন বা সিইওকে নক করবেন, তখন ও ফিল করবে যে না, আমি এই ক্যান্ডিডেটকে যদি আমি আমার টিমে নিয়ে আসি, আমার কোম্পানির জন্য অনেক বেনিফিট হবে। ওকে, সো আই থিঙ্ক আপনারা যদি আপনার প্রোফাইলটাকে এভাবে করে ফ্রেমিং করেন, ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি জব নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। সো দিস ইজ দ্য হ্যাক। ম্যাক্সিমাম আমরা সবাই চাই যে একটা হাই প্রফেশনালি একটা জব করার, এবং সেটার স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি। কিন্তু এই হাই প্রফেশনাল জব করতে গেলে সেখানে ইন্টারভিউতে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু হাই প্রফেশনাল হবে, কিন্তু সেটার আগাম কি আসলে সেভাবে মানে জানা সম্ভব যে সেখানে কি কি প্রশ্ন থাকতে পারে? ইন্টারভিউ কোয়েশ্চেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট সেম। সো ইন্টারভিউতে কি কোয়েশ্চেন করবে, এটা চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ইন্টারভিউটাকে কিভাবে ফ্রেমিং করতেছেন। ওকে, আমি একটা টেকনিক বলে দিচ্ছি যেটা আমি নিজে করি, প্র্যাকটিস করি, এবং আমি আমার যারা আমার কাছ থেকে কোচিং করে তাদেরকে আমি বলি। সেটা হচ্ছে আপনি আপনার ইন্টারভিউটাকে নিজেই কন্ট্রোল করতে পারেন চাইলে। সো গ্লোবাল মার্কেটে ওরা যখন আপনাকে হায়ার করার জন্য চিন্তা ভাবনা করতেছে, মূলত হচ্ছে ওরা চায় হচ্ছে একজন হাই পোটেনশিয়াল ক্যান্ডিডেট। হাই পোটেনশিয়াল ক্যান্ডিডেট কিন্তু ওরা ডিফাইন করবে না, আপনি ডিফাইন করবেন যে আপনি একজন হাই পোটেনশিয়াল ক্যান্ডিডেট। তো এটার জন্য আপনাকে ইন্টারভিউটা কন্ট্রোল করতে হবে। হাউ? ফার্স্ট অফ অল, আপনি যখন আপনার ইন্ট্রোটা দিবেন, আপনার ইন্ট্রোটার মধ্যে আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করবেন। টেকনিকটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আপনি আপনার অতীত সম্পর্কে বলবেন, এরপরে আপনি আপনার বর্তমান সম্পর্কে বলবেন, এরপর আপনি ফিউচারে কিভাবে এই কোম্পানিকে ভ্যালু অ্যাড করবেন ওইটা আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি এমফাসাইজ করবেন। ওকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর লাস্ট যে কথাটা বলবেন ওইটা এমন একটা ওয়ার্ড দিয়ে ফিনিশ করবেন আপনার ইন্টারভিউটা, যাতে হচ্ছে ওই লোকটা আপনাকে এই বিষয় নিয়ে কোয়েশ্চেন করে। ঠিক আছে, তো আমরা যেটা করি, আমরা সময় এমন একটা ইন্ট্রো দিই যে ইন্ট্রোটা হচ্ছে বেসিক ইন্ট্রো, কিন্তু আপনি আপনার ইন্ট্রোটাকেই হচ্ছে মূলত খেলে দিবেন। আপনি আপনার ইন্ট্রোতে এমন একটা ওয়ার্ড রাখবেন, ফর এক্সাম্পল আমার কথাটা যে শুনতেছেন, ওকে, আমি যেই ওয়ার্ডগুলো ইউজ করতেছি এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার ব্রেনে ট্রিগার করতেছে, এবং আপনি আপনার যে মেমোরিজগুলো আছে ইন্টারভিউ রিলেটেড, এগুলো এখন চিন্তা করতেছেন রাইট নাও। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এভাবেই চিন্তা করে। আপনি যখন আপনার ইন্টারভিউতে এমন একটা ওয়ার্ড বলবেন যে ওয়ার্ডটা আপনার হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আপনি এটা সম্পর্কে ভালো পারেন, ওকে, এবং এই লোকটা কিন্তু আপনাকে ওই রিলেটেড কোয়েশ্চেনই করবে। অবশ্যই, ঠিক আছে, এভাবে করে আপনি ইন্টারভিউটা কন্ট্রোল করতে পারবেন। এটা একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, আপনি যেই জবের জন্য, ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতেছেন, আপনি চাইলে একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে ফেলতে পারেন। ওকে, আপনি কি বলবেন।
সো রেদার দেন ও আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি ওকে বলবেন যে আই হ্যাভ সামথিং ফর ইউ। ওকে, যেহেতু আপনি জব সার্কুলার আছে আপনার কাছে, জব সার্কুলার অনুযায়ী আপনার প্রোফাইল অনুযায়ী আপনি একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে ফেললেন। দেন আপনি ইন্টারভিউয়ারকে বলবেন যে আমি একটা পাওয়ার পয়েন্ট বানাইছি, একটা ডেক বানাইছি, আমি এটা নিয়ে কথা বলতে চাই। ওকে, তো আপনি আপনার ইন্টারভিউ সর্বোচ্চ হবে 30 থেকে 40 মিনিটস। ওকে, আপনি ফুল ডিসকাশনটাকে কনভার্ট করে আপনি একটা প্রেজেন্টেশনে নিয়ে গেলেন। ওকে, তখন কিন্তু সে তার যে প্রিপারেশন সে সবগুলো ভুলে যাবে, তখন সে আপনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আর হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার দিয়ে, আপনার এক্সপেরিয়েন্স দিয়ে ওর জব ডেসক্রিপশনটা কিভাবে ম্যাচ করতেছেন, ওটা হচ্ছে মূলত আপনার এই পাওয়ার পয়েন্টের মধ্যে আপনি নিয়ে আসবেন। তখন হচ্ছে কি আপনার ফুল গেমটা চেঞ্জ হয়ে যাবে। একটা স্ট্র্যাটেজি। আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারভিউতে সবচেয়ে কঠিন যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন। সো একজন রিক্রুটারের সাথে আসলে এই স্যালারি নেগোসিয়েশনটা আসলে আমি করবো কিভাবে? গ্লোবাল মার্কেটে আপনি যদি মুভ করতে চান, তা আপনাকে প্রত্যেকটা দেশেরই তাদের কিছু সিস্টেম আছে। যেমন আমি আপনাকে বলবো, কাতারের কিছু বেসিক নর্মস হচ্ছে, আপনি যখন ফ্যামিলি নিয়ে কাতারে থাকবেন, আপনার ফ্যামিলির এবং আপনার ট্রাভেল যেই টিকিট ওইটা কোম্পানি দিবে, এরপর আপনার ইন্স্যুরেন্স দিবে, এরপর হচ্ছে আপনার হাউজিং দিবে, আপনার বাচ্চা পড়াশোনার খরচ দিবে, এরপর হচ্ছে আপনার হেলথের আদার্স যে জিনিসগুলো আছে সবগুলো দিবে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এমন একটা জিনিস চেয়ে বসি যেটা আসলে ওনাদের বাজেটের চেয়ে অনেক কম। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি সবসময় বলবেন যে বর্তমানে এই কোম্পানিতে যারা কাজ করে তাদের স্ট্যান্ডার্ড কি। প্রথমে আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি না জানাটা স্বাভাবিক, আর আপনি সবকিছু জানাটা অস্বাভাবিক। তো আপনি ওকে বলবেন, আপনি আপনার ইন্টারভিউরকে বলবেন যে আই ডোন্ট নো অ্যাবাউট ইয়োর কোম্পানি কালচার, ডেফিনেটলি ইউ হায়ার্ড বিফোর ফ্রম গ্লোবাল, যেহেতু আপনি গ্লোবালি আসছেন। আপনি ওকে বলবেন যে হোয়াট ইজ দ্য স্যালারি স্ট্যান্ডার্ড অফ ইয়োর কোম্পানি এমপ্লয়িজ। ওকে, এবং তোমরা কি কি বেনিফিট দাও। এই জিনিসটা যখন আপনি ওকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে একটা আনসার দিতে বাধ্য। সে যদি আপনাকে এটা শেয়ার না করে, আপনাকে বলতে হবে যে ইফ ইউ ক্যান নট শেয়ার দিস, হাউ ক্যান আই শেয়ার মাইন, বিকজ ও তো জানে। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ওকে বলবেন যে তুমি এই পজিশনের জন্য হায়ার যেহেতু করতেছো, ইউ হ্যাভ আ বাজেট ফর দিস। ওকে, আপনি বলবেন যে তুমি তোমার বাজেটের রেঞ্জটা আমাকে বলো, আমি তোমাকে বলবো আমি এই বাজেটটা আমি এগ্রি করি কিনা। তখন সে বলবে আমি তো বাজেটটা বলতে পারবো না। তখন আপনি আবার বলবেন তুমি বাজেটটা কেন বলতে পারবে না, হোয়াট ইজ দ্য পলিসিস, ওয়াই ইউ ক্যান নট সে দ্য বাজেট। ওকে, দ্য ফর দিস পজিশন। ওকে, যেখানে গুগল, মাইক্রোসফট, ফেসবুক, পৃথিবীর বড় বড় কোম্পানিজ তাদের স্যালারি বাজেটগুলো বলে দেয়, একটা নির্দিষ্ট পজিশনের জন্য সে কত টাকা বাজেট দিবে। রাইট? সো এইভাবে করে আপনি যখন কথা বলবেন, এইচআর অটোমেটিক্যালি আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, এবং এইচআরই আপনাকে বলবে যে আমরা এই পজিশনের জন্য এত টাকা বাজেট করছি, এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। ওকে, দেন আপনি বলবেন যে ঠিক আছে আমি এগ্রি করি বা আমি ডিসএগ্রি করি। এভাবে করে আপনি নেগোসিয়েশনটা শুরু করবেন। কখনোই আপনি আগে থেকে নিজের এক্সপেকটেশন বলে দিবেন না। বাংলাদেশে যারা লিঙ্কডইন ইউজ করেন তাদের মধ্যে টপ 10 এর মধ্যে আপনি টপ 6 আছেন। তো আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, গ্লোবালি অর ইন্টারন্যাশনালি একটা জব করার জন্য আসলে রেজিউমের মধ্যে কি কি থাকা ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয়? রেজিউমিটা হচ্ছে আপনার কাইন্ড অফ আপনি যখন প্লেনে উঠেন, আপনি যখন বিমানে উঠেন, আপনার বিমানে আপনাকে ওঠার আগে আপনার কিন্তু টিকিট থাকে না সাথে, আপনাকে একটা বোর্ডিং পাস দেওয়া হয়। ওই বোর্ডিং পাসের মধ্যে 2 থেকে 3টা জিনিস থাকে। কারণ হচ্ছে প্লেনে ঢোকার জন্য আপনার টিকিটের দরকার নাই, আপনার দরকার হচ্ছে কি গেট নাম্বার, আপনার দরকার হচ্ছে সিট নাম্বার, আপনার দরকার হচ্ছে টাইম, এবং আপনার একটা বারকোড বা কিউআর কোড বা বারকোড, আপনার ব্যাগেজগুলো কোথায় আছে ওটার জন্য। রাইট? ঠিক সেমভাবে আপনি যখন ইন্টারভিউতে ঢুকবেন, ইন্টারভিউতে ঢোকার জন্য আপনার 4টা জিনিস দরকার আপনার সম্পর্কে। ওকে, 1 নাম্বার হচ্ছে আপনার স্কিল কি, 2 নাম্বার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কি, 3 নাম্বার হচ্ছে আপনার এডুকেশন কি, 4 নাম্বার হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেশন আছে কিনা। এই 4টার বাইরে কোনো কিছুই আপনি আপনার রেজিউমে দিবেন না। অবশ্যই আপনার নাম ঠিকানা তো থাকবেই, এই 4টার বাইরে আপনি কোনো কিছু আপনার রেজিউমে দিবেন না, সেটা পৃথিবীর যেখানেই হোক না কেন। যদি কেউ বলে আপনাকে আরও এক্সট্রা জিনিস দেওয়ার জন্য, সে আসলে জানে না। কারণ আমি পৃথিবীর সবগুলো বড় বড় কোম্পানিতে যারা জব পাইছে ওদের রেজিউমগুলো কীরকম ছিল এটা নিয়ে রিসার্চ করছি। রিসার্চ করার পরে বের করলাম যে একজন এইচআর একটা রেজিউমের পিছনে লেস দেন 30 সেকেন্ড বা 1 মিনিটের বেশি সময় দেয় না। তো আপনার প্রোফাইলটা যদি 1 পেজের বেশি হয়,
এবং আপনি এখানে এমন জিনিস দিচ্ছেন যে ইনফরমেশনটা হচ্ছে ওর মাথার মধ্যে ট্রিগার করতেছে বিভিন্ন ধরনের। ওকে, তখন আপনার এই রেজিউমেটা সিলেক্ট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সিলেক্ট হওয়ার জন্য আপনাকে এই 4টা জিনিস আপনি রাখবেন। এর পাশাপাশি হচ্ছে, যেহেতু আমাদের সেশনটা শর্ট, আমি খুব কয়েকটা টেকনিক বলে দিচ্ছি। আপনার ছবি দিবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই দেশের ইনফরমেশন ডিটেলস কম দিবেন। আপনার ধরেন ফর এক্সাম্পল, আমি ফুড প্যান্ডাতে কাজ করছিলাম গ্লোবালি। ওকে, স্যার ফুড প্যান্ডা পৃথিবীর ধরেন 15টা দেশে আছে। ওকে, আমি যদি শুধুমাত্র ফুড প্যান্ডা দিই তখন কিন্তু আমি একজন প্রফেশনাল, গ্লোবাল প্রফেশনাল। ওকে, আর আমি যদি স্পেসিফিক্যালি বলি ফুড প্যান্ডার আমি চট্টগ্রামে ব্রাঞ্চে আমি কাজ করছি, তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি ওই স্পেসিফিক ব্রাঞ্চে আমি কাজ করছি। তখন কিন্তু যিনি আমার রেজিউমে দেখতেছেন তখন কিন্তু ওনার ব্রেনের মধ্যে কাজ করবে যে না, এই লোকটা হচ্ছে অত বেশি গ্লোবাল না। ওকে, তো সে কারণে আপনি এমন জিনিস দিবেন না যে ইনফরমেশনগুলো আপনার রেজিউমিতে একটা বায়াসনেসের শিকার হইতে হয়। ওই লোকটা অপোজিট সাইডে যে লোকটা আছে ওই লোকটা হয়তো আপনার দেশের এই মানুষটাকে পছন্দ নাও করতে পারে, রাইট? সো আপনি এমনভাবে জিনিসটাকে কন্ট্রোল করবেন যাতে উনি আপনার প্রতি নেগেটিভ বায়াসনেসের শিকার না হয়। ওকে, তাহলে আমরা কি বললাম, আপনার ছবি দিবেন না, আপনার হচ্ছে কি সামারি দিবেন না। রেজিউমে কোনো সামারি দেওয়ার দরকার নেই। আপনাকে অনেক মানুষ বলবে রেজিউমে সামারি দেওয়ার জন্য, কিন্তু আপনি সামারি দিবেন না। আমি আপনাকে যেটা বলতে চাই এটা ফলো করবেন, কারণ আমি নিজেও দিই না। আমার যত যারা সিভি আমার কাছ থেকে করে নিয়ে বড় বড় পজিশন কাজ করতেছে সামারি দেয় না। সামারি কেন দিবেন না আমি আপনাকে বলি। সামারি দিবেন না কারণ হচ্ছে, ধরুন আপনি 10 বছর বা 15 বছর ধরে আপনি কাজ করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। এখন আপনি যদি সামারি রেডি করেন, এমন একটা সামারি আপনি রেডি করলেন যে সামারিটা আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। ওকে, আর ওই লোকটা যদি সামারি দেখে আপনার সম্পর্কে সব জেনে যায়, কখনো আপনার সিভি সম্পূর্ণরূপে পড়বে না, রাইট? আর আপনার যে এক্সপিরিয়েন্সটা দিবেন এটা হচ্ছে কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্ট হবে। এটা কিন্তু কখনো জব রেসপন্সিবিলিটি না, কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্ট। ফর এক্সাম্পল, আপনি কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আপনি কয়টা ওয়েবসাইট ডেভেলপ করছেন এবং আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে একটা ওয়েবসাইট থেকে কি পরিমাণ মানুষ পারচেজ করছে, কতগুলো মানুষ এখানে ট্রাফিক হয়েছে, কি পরিমাণ হচ্ছে কি আপ টাইম থাকছে এই ওয়েবসাইটটা, এগুলো হচ্ছে আপনার কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্ট। আপনি বলবেন না যে আমি Node.js-এ কাজ করি এবং আমি অনেক ভালো কোডিং করতে পারি, ডোন্ট সে ইট, রাইট? আর স্কিলের মধ্যে একটা HR জব সার্কুলারে যে স্কিলগুলো দেয় ওই স্কিলটা হুবহু কপি করে আপনার রেজিউমেতে বসাই দিবেন। কেন? কারণ হচ্ছে একটা HR এর একটা জব রেসপন্সিবিলিটি থাকে এবং HR এর কাজ হচ্ছে HR এর ম্যানেজারের যিনি আছেন উনি যা যা রিকোয়ারমেন্ট দিচ্ছে ওটা হুবহু রেজিউমের সাথে ম্যাচ হচ্ছে কিনা ওটা দেখা। তা আপনি ও যে স্কিলগুলো দিচ্ছে ওইটাকে হুবহু কপি করে আপনার প্রোফাইলে বসাই দিবেন। ওকে, অনেকগুলো জিনিস পারবেন, আপনি পারবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কারণ ও আপনাকে যদি ইন্টারভিউর জন্য সিলেক্ট না করে আপনি কাজে শিখতে পারবেন না জীবনে। ঠিক আছে, ওকে। সো আজকের লাস্ট কোশ্চেন আপনাকে করতে চাই, যে সকল স্বপ্নবাজরা আপনাকে আজকে শুনছেন এবং দেখছেন তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতেন। ছোট করে আসলে বলার অনেক কিছু আছে, কিন্তু আমি বলবো আপনি যদি দেশের বাইরে জব নিয়ে মুভ করতে চান তাহলে প্রথমত যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি পারবেন। আপনি এটা চিন্তা করবেন না যে আমার আইএলটিএস নাই বা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক ভালো না বা আমার জব এক্সপিরিয়েন্স অনেক স্ট্রং না, সেজন্য আমি আসলে এটার জন্য এলিজিবল না। এটা কখনো চিন্তা করার দরকার নেই। ইউ ক্যান রিয়েলি ডু ইট। অ্যান্ড আমি খুবই মানে বেসিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এবং যাদের সাথে কাজ করতেছি ওরাও অত বেশি হাই কোয়ালিফাইড না, আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যে পরিমাণ হাই কোয়ালিফাইড পড়াশোনা মানে হাই কোয়ালিটি পড়াশোনা করি এই জিনিসটা গ্লোবালি করা খুবই টাফ। গ্লোবালি মানুষ ওই পরিমাণ এডুকেটেড না। আপনি বাংলাদেশ থেকে যদি BBA করে থাকেন আর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, ইউ অলরেডি এলিজিবল ফর দিস। ওকে, ইউ ক্যান ডু ইট। প্রিয় দর্শক, এই ছিল রেডি স্টার শো ফ্রাইডে ইভিনিং এর আজকের আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমি আরজু অভ্র আজকের মতো এখানটাতে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো স্টারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। QFM বাংলা রেডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।